সালটা ছিল 1857। পুরো ভারত জুড়ে সিপাহীরা এক বিদ্রোহ ঘোষণা করে দিল, যার নাম সিপাহী বিদ্রোহ। চাকরির পরীক্ষায় এই সিপাহী বিদ্রোহ থেকে বা মহাবিদ্রোহ থেকে প্রচুর প্রশ্ন আসে। তুমি যদি প্রিভিয়াস ইয়ার ঘেটে দেখো, রেল, এসএসসি, পুলিশ সমস্ত এক্সামে এই জায়গা থেকে প্রশ্ন দেয়। এবার এই টপিকটা আমি এত সুন্দর করে গল্পের ছলে বুঝিয়ে দেবো যে এখান থেকে যা প্রশ্ন আসুক না কেন তার উত্তর তুমি করতে পারবে। তো চলো তাহলে এই ভিডিওটা গল্পের ছলে বুঝবো। তার আগে আমি অতসী ম্যাম তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ইওর স্টাডিতে। দেখো, আমরা জানি যে ব্রিটিশ আমাদেরকে অত্যাচার প্রচুর করেছে, কিন্তু ব্রিটিশ যখন এসেছে তখন আমরা ব্রিটিশকে আসতে দিয়েছি, বসতে দিয়েছি। ওই রবীন্দ্রনাথের কথায় বর্গীকে কি বলেছি, যে বর্গীকে ধান খাইয়েছি আমরা, ঠিক আছে। এবার নানান কাজকর্মগুলো আমরাই করেছি। এবার ব্রিটিশ 100 বছর ধরে আমাদেরকে অনেক অত্যাচার করেছে। এবার যখন আমাদের একেবারে দেয়ালে পিঠ থেকে যায়, সেই সময় আমরা কি করি, বিদ্রোহ করি। ব্রিটিশ ঠিক ওই পাড়ার কাকিমা মাসিমাদের মতো কি করছিল জানো, আমাদের যাবতীয় বিষয়, সামাজিক, রাজনৈতিক সমস্ত বিষয়, ধার্মিক সমস্ত বিষয়ে ঢুকে ঢুকে নাক গলাচ্ছিল। যার ফলে কি হয়েছিল, আমরা ক্ষেপে গিয়েছিলাম, যার ফলে আমরা 100 বছর পর এই বিদ্রোহের সূত্রপাত করেছিলাম। যদি বলি এই বিদ্রোহটা ছিল একটা সিপাহী বিদ্রোহ, মূলত একটা বন্দুককে নিয়ে হয়েছিল বিদ্রোহ, কিন্তু এই বিদ্রোহের পিছনে ছিল আরো অনেক কারণ। তো চলো সেই কারণগুলো আগে জেনে নিই, তারপরে এই সিপাহী বিদ্রোহটা কেন হলো সেই বিষয়গুলো আমরা ডিটেলসে বিশ্লেষণ করে বুঝবো। দেখো, আমরা প্রথমে যদি রাজনৈতিক দিক আর প্রশাসনিক দিকে যাই, আমরা জানি যে বিভিন্ন এই লর্ড ওয়েলেসলি বলো, এরা বিভিন্ন ভাইসরয় এরা ভারতে এসেছে, ঠিক আছে। এবার ভারতে আসার পর ভারতে না বিভিন্ন রকম সন্ধি এনেছে, কি করার জন্য, ভারতকে চুষে নেওয়ার জন্য। আমরা দেখলাম লর্ড ওয়েলেসলি ভারতে এলো, এসে সহায়ক সন্ধি মানুষের মধ্যে ছড়িয়ে দিল। এবার সহায়ক সন্ধিটা কি, দেখো সহায়ক সন্ধি মানে, আচ্ছা কোনো এক জমিদারকে বললো, দেখো তোমার কাছে তো সেনাবাহিনী বেশি নেই, তো তোমাকে আমি সব দিক থেকে প্রোটেক্ট করব, আমার যেসব সেনারা রয়েছে তোমাকে প্রোটেক্ট করবে, তুমি তার বদলে আমাকে কিছু টাকা দিও। মানে সহায়ক, মানে সহায়তা মারফত সহায়ক একটা সন্ধি করে নিল। এবার ব্রিটিশদের তো অন্যদিকে মন ছিল যে জমিদাররা ভাবছে, বাহ আমাকে প্রোটেকশন করার জন্য পুলিশ ফোর্স পাবো, এটা তো ভালোই, খুব ভালো জিনিস, তার বদলে কিছু টাকা দিতে হলে দেব। কিন্তু ব্রিটিশের চাল ছিল অন্য। ব্রিটিশ ভাবছিল এই যে পুলিশগুলোকে পাঠাচ্ছি, তোমার ওখানে আদব কানুন কায়দা কিভাবে কাজ হচ্ছে সব এরা বুঝে নেবে, সেই অনুযায়ী কাজ হবে। ঠিক তাই হলো। আস্তে আস্তে আমরা দেখলাম এই সহায়ক সন্ধির আন্ডারে চলে আসতে শুরু করলো কে, হায়দ্রাবাদের নিজাম। প্রত্যেকটা জায়গা থেকে প্রশ্ন দেয়, কারা কারা এলো, হায়দ্রাবাদের নিজাম। তারপরে পুরো সাল দিয়ে দিয়ে মেনশন করে দিয়েছি, হায়দ্রাবাদের নিজাম, মাইশোর, অবোধ, পেশোয়ার, সিন্ধিয়া সবাই আস্তে 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 এই সহায়ক সন্ধিতে যুক্ত হয়ে গেল। এরপরে ডালহৌসি এলো, সে কি করলো, দেখলো এইভাবে হরপ মানে ব্রিটিশদের বা ভারতীয়দের থেকে না চোষাটা একটু কম হয়ে যাচ্ছে, একটু বেশি করে চুষতে হবে। কি করলো, হরপ নীতি নিয়ে এলো। হরপ নীতি কি, ধরো যে রাজার পুত্র সন্তান নেই, ধরো কোনো রাজার কন্যা সন্তান রয়েছে, তাহলে সেই রাজাকে বলবে তোমার ওই রাজত্ব, তোমার যদি কোনো রকম সন্তান পুত্র সন্তান না থাকে, তাহলে তোমার বংশের প্রদীপ যদি না থাকে, তোমার সেই বংশটা সম্পূর্ণ আমাদের হয়ে যাবে, আমরা সেটাকে হরপ করব। এবার আমাদের যে সমস্ত রাজারা ছিল তারা না ভাবলো যে কেন, এটা আবার কি নিয়ম, আমাদের জায়গা তোমরা কেন হরপ করবে বাবা, কিন্তু এটাই নিয়ম হয়ে গেল। আমরা দেখলাম সাতারা, যোধপুর, নাগপুর, করালি, অবোধ, সম্বলপুর, উদয়পুর, ঝাঁসি সবাইকে এই হরপ নীতির আন্ডারে নিয়ে এলো। এবার এই যে ছোট ছোট সামাজিক কাজগুলো ঘটছে, যার ফলে সমাজের মানুষেরা ক্ষিপ্ত হয়ে উঠছে ব্রিটিশের প্রতি, একের পর এক একের পর এক একটার পর এক একটার পর এক চলতেই আছে। এবার ব্রিটিশরা এত বদমাশ,
আমাদের যে সমস্ত মুঘল বাদশারা ছিল তাদেরকে একেবারে সম্মান করতো না, মানে ভারতীয় কাউকেই করতো না, মুঘল বাদশাদেরও একদম সম্মান করতো না। কি করলো, যখন তখন লালকেল্লা নিয়ে নিচ্ছে, দিল্লি অধিকার করে নিচ্ছে, বলছে হুস হুস ফুটফুট যা তোরা, এই জায়গা আমাদের। বাঙালিদের কাওয়ার্ড বলছে, মুসলিমদের বেঈমান বলছে, যা ইচ্ছা তাই করছে। এবার তুমি যদি কারোর বাড়িতে ঢুকে, ভারত তো আমাদের বাড়ি, ধরো তোমার বাড়িতে কেউ এসছে, এসে তোমাকে বলছে লকারটা খোল টাকা নেব, তোমাকে সে সম্মানই করছে না, পাত্তাই দিচ্ছে না, তোমার কেমন লাগবে? ঠিক সেরকম হয়েছিল ভারতীয়দের, তাই করছিল আমাদের মুঘল সত্তা বা মুঘল রাজাদের সাথে তাই করছিল। এবার এই ঘটনা যখন বেড়েই চলছে, একের পর এক বেড়েই চলছে, তখন মানুষের মনে, সবার মনে ক্ষোভ তৈরি হচ্ছে। এরপরে ব্রিটিশ ভাবলো চলো এইরকম ভাবে শোষণটা আরো একটু কম হয়ে যাচ্ছে, আরো শোষণ করি, বিভিন্ন আর্থিক প্রণালী নিয়ে আসি, রাজস্ব আদায় করার কিছু প্রণালী নিয়ে আসি। আচ্ছা, রাজস্ব বোঝাতে একটা বিষয় মাথায় এলো। দেখো, আমরা প্রত্যেকে বিভিন্ন চাকরির এক্সামের জন্য পড়াশোনা করছি, কেউ রেলের জন্য, কেউ এসএসসির জন্য, কেউ পুলিশের জন্য। দেখো, রেলের প্রতি বছর বিজ্ঞপ্তি আসবে, এসএসসিরও প্রতি বছর বিজ্ঞপ্তি আসবে। তোমরা যদি রেল বা এসএসসির বিভিন্ন চাকরির এক্সাম ক্র্যাক করতে চাও, তাহলে ইয়োর স্টাডির 0 to Pro নতুন যে কম্বো ব্যাচ লঞ্চ হয়েছে সেখানে যুক্ত হতে পারো। কেন কম্বো ব্যাচে যুক্ত হওয়ার কথা বলছি? তার কারণ এই ব্যাচটা নিলে তুমি এসএসসি, রেল, পুলিশ সমস্ত এক্সামের জন্য এই একটা কোর্সের মারফত তৈরি হয়ে যেতে পারবে। যদি তুমি ইন্টারেস্টেড থাকো, যদি তুমি চাকরি পেতে চাও, বাড়ি বসে পড়াশুনো করতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটায় তুমি কল করো, কল করে সমস্ত বিষয়টা জেনে নিতে পারো। আচ্ছা, এরপরে বলি কোর্সের, মানে তুমি যদি চাও যে না আমি কম্বো কোর্স নেব না, আমি শুধু রেলের জন্য পড়বো, দেখো রেলের গ্রুপ ডির কোর্স রয়েছে। তুমি যদি চাও আমি এমটিএস সিএইচএসএল এর জন্য পড়বো, সেটা রয়েছে। এরকম আলাদা আলাদা পুলিশের জন্য কোর্স রয়েছে, এসএসসির জন্য কোর্স রয়েছে। তো তুমি যে কোর্সে যুক্ত হতে চাও সে কোর্সে তুমি যুক্ত হতে পারো। এরপরে কোর্সের সুবিধা জানতে মন ইচ্ছা হবে, এটা স্ক্রিনশট নিয়ে নাও, পড়ে নাও, কল নাম্বারে কল করে দাও, আমাদের টিম মেম্বাররা তোমাদেরকে সব বুঝিয়ে দেবে। আর এই গ্রুপ ডির ফর্ম ফিল আপ চলছে এতদিন অবধি, কিন্তু আমাদের কি থাকবে, অফার চলবে। তো এই সুযোগ কেউ হাতছাড়া করো না, গ্রুপ ডির নতুন ব্যাচে যুক্ত হয়ে যাও। আমাদের যেসব ছাত্রছাত্রীরা চাকরি পাচ্ছে, তাদের ভিডিও যাচ্ছে, তাদের কাছ থেকে শোনো তারা কিভাবে পড়াশুনো করেছে, পড়েছে এবং চাকরি পেয়েছে। তো চলো, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে আর্থিক কারণ। এবার আর্থিকভাবে ভারতকে আরো চুষতে হবে, ওই টাকা পয়সায় পোষাচ্ছে না, বিভিন্ন রাজস্ব প্রণালী নিয়ে আসে। কি কি দেখো, বিভিন্ন জমিদারি প্রথা নিয়ে আসে, রাউতওয়ারি প্রথা নিয়ে আসে, মহলওয়ারি প্রথা নিয়ে আসে। আমাকে কমেন্ট সেকশনে জানাও, রাউতওয়ারি, মহলওয়ারি, সূর্যাস্ত আইন এগুলো কি? ছোট যখন ছিলে তখন নিশ্চয়ই পড়েছো। আমি আমার কোর্সের ক্লাসে ডিটেলসে ধরে ধরে ছাত্রছাত্রীদেরকে পুরো বুঝিয়েছি। এছাড়া এই যে প্রথাগুলো যেখান থেকে রাজস্ব ব্রিটিশ নিত, প্রচুর প্রচুর হারে রাজস্ব নিত, রাজস্ব যদি দিতে না পারতো তাহলে ঋণের জালে ভারতীয় মানুষদেরকে জড়াতো, জড়িয়ে তাদের থেকে প্রচুর টাকা নিত, তাদেরকে খাটাতো, বেগার খাটাতো এবং অকথ্য অত্যাচার করতো। তারপরেও তাদের শান্তি হচ্ছে না বাবা। এরা বলছে ধর এইটুকু টাকা ইনকাম, এইটুকু চুষে হবে, আরো চুষতে হবে। কি করলো? আমরা আমাদের ভারতের সুতির বস্ত্র, তোমরা প্রত্যেকেই জানো, আমি আমার ক্লাসগুলোতে পড়াই, কার্পাসের চাষ খুব ভালো হয়, তুলোর চাষ ভালো হয়। আমরা সুতির বস্ত্র খুব সুন্দরভাবে তৈরি করতাম, খাদির জিনিসপত্র তৈরি করতাম, রেশমের জিনিসপত্র তৈরি করতাম। যেহেতু আমাদের এখানে প্রচুর পরিমাণে কাঁচামাল পাওয়া যায়, ব্রিটিশ কি করলো, বলল তোরা এসব তৈরি ফৈরি কিছু করবি না, শোন তোরা আমাদেরকে কাঁচামাল খুব কম দামে দিবি, আমরা সেটা ব্রিটেনে নিয়ে যাব, নিয়ে গিয়ে কি করব, বেশ কারখানায় ভালো ভালো জামা কাপড় তৈরি করব কম দামে, সেগুলোকেই আবার এই ভারতেই বিক্রি করব। তাহলে ভারতে যারা সুতি বস্ত্র তৈরি করতো তাদের পেটে এক লাথি মারলো, আমাদেরকে কম টাকা দিয়ে আমাদেরকে কি করতো, কার্পাস চাষ করাতো, টাকা নিয়ে নিত। রাজস্ব না দিতে পারলে এমনি এমনি চাষ করো, সবটাই ওরা নিয়ে নেবে। এইভাবে মানুষকে আস্তে 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 কুড়ে 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 খেতে খেতে মানুষের না একেবারে মাথাটাই চিবিয়ে শেষ করে দিয়েছিল। এটাও কম না, আরো কি করছে শোনো, যারা
চাষ করে। আমাদের ভারতীয়রা কি ধান চাষ করছে, গম চাষ করছে, এইসব তারা চাষ করছে। ও বাবা, ওরা বলছে এইসব চাষ করা যাবে না, কি চাষ করতে হবে? কফি, চা, কার্পাস, তামাক, আফিম এসব চাষ করো। জোর করে আমাদের কৃষকদের দিয়ে এইসব ফসল ফলানো হতো, যার ফলে ওদের সুবিধার্থে এইসব চাষ করানোর ফলে কি হতো, ভারতের মানুষদের কি তৈরি হতো, একটা তাদের প্রতি না একটা বিতৃষ্ণা জন্মাতে শুরু করেছিল। এবার এই দিকগুলো তো একদিক গেল, ছোট ছোট ক্ষোভগুলো 100 বছর ধরে জন্মাচ্ছে। এরপরে সামাজিক দিক যদি বলি, ধার্মিক দিক যদি বলি, ভারতের সমাজ ব্যবস্থা আর ধার্মিক ব্যবস্থা অন্য হাজার দেশের তুলনায় অনেক বেটার। আমরা সব ধর্মের মানুষকে সম্মান দিতে পারি, দেশে আনতে পারি, বসাতে পারি, রাখতে পারি। তার নমুনা আমরা প্রত্যেকে দেখি। আমরা খুব সুন্দরভাবে মুসলিম, হিন্দু, খ্রিস্টান সব একসাথে বসবাস করি। এবার ব্রিটিশ বলল, আমরা দেখলাম 1813 চার্টার্ড অ্যাক্ট অনুযায়ী ভারতে মিশনারিদের ঢুকতে দেওয়া হলো। বলল কোনো হিন্দু ধর্ম চলবে না, কোনো মুসলিম ধর্ম চলবে না, সবাইকে। আর হিন্দু ধর্মের মন্দির আর মুসলিম ধর্মের মন্দিরগুলোর উপর ট্যাক্স নিতে শুরু করলো। আর যারা যারা ধর্মে দীক্ষিত হয়ে যাবে খ্রিস্টান ধর্মে, তাদের জন্য অনেক বেনিফিশিয়াল কিছু থাকলো, এবং এডুকেশন সিস্টেমে বাইবেল ঢুকানো এইসব শুরু করে দিল। ব্যাস, মানুষের তো আরো ক্ষোভ বাড়তে শুরু করলো ব্রিটিশদের প্রতি, যে এরা শুরুটা কি করেছে, যা নয় তাই করছে। এবার ভারতীয়দের আর মুসলিমদের যা নয় তাই বলে অপমানও করতে থাকলো। ভারতীয়দের বলতো কালো বর্ণ, কালো চামড়া, মুসলিমদের বলতো বেঈমান, কাট্টার, এইসব বলতো। আচ্ছা, এগুলো তো গেল। এত খারাপের মধ্যে একটা ভালো কাজ করেছে। কি করেছে? আমাদের সমাজে যেসব সতীদাহ প্রথা, নরবলি প্রথা, দাস প্রথা, বিধবাদের আবার বিবাহ দেওয়ার প্রথা এগুলো ছিল না, এগুলোকে তারা নিয়ে আসে। কিন্তু আমাদের সমাজ তো সেগুলোকে মেনে নেবে না। আমাদের সমাজের মানুষ কিগুলো কি করছিল, রেগে উঠছিল যে এই সব তোমরা শুরু করেছো। তারা তখন আর চুপ থাকছে না, এর আগে তো এত ঘটনা ঘটেছে, সেগুলো মানুষের মনে তো আগুন জ্বালিয়ে দিয়েছে। আর এই ঘটনাগুলো যেমন সতীদাহ প্রথা, বিধবা বিবাহ, প্রথম বিধবা বিবাহ 1856 আমরা দেখলাম কলকাতা থেকে শুরু হচ্ছে। কার সময়কালে? লর্ড ক্যানিং এর সময়কালে বিধবাদের আবার বিয়ে দেওয়ার অ্যাক্ট চালু করছে। ভারতীয় মানুষেরা ক্ষেপে বোম হয়ে গেল। এবার শুধু প্রয়োজন ছিল একটুখানি আগুনের, মানে একদম প্রপার সব তৈরিই ছিল, খালি একটু জাস্ট যদি বলি না যে পুরো সব সরঞ্জাম রেডি, ধরো আগুন এমনিই জ্বলছে, ওর মধ্যে একটু ঘি দিলে আগুনটা আরো বেড়ে যায়, ঠিক ওই রকম অবস্থা। কি করলো আমাদের ভারতীয় যেসব সৈনিকরা ছিল, তারা মূলত একটা রাইফেল বা বন্দুকের ব্যবহার করত। সেই বন্দুকটা ছিল কাঠের, ঠিক আছে? সেই কাঠের রাইফেল ছিল 1856 অব্দি। সেটাকে পরিবর্তন করে লোহার বন্দুক আনা হলো, যাকে বলা হতো এনফিল্ড রাইফেল। এবার সেখানে গুলি ভরতে হতো। গুলি ভরার জায়গাটায় যাতে জং না পড়ে যায় সেই জন্য অনেক কারুকার্য করা হতো, এবং গুলিটাকে যার মধ্যে রাখা হতো, যে ব্যাগটা তৈরি হতো, সেটা মূলত শুয়োর এবং গরুর চর্বি দিয়ে হতো। এবার সেটাকে দাঁত দিয়ে কেটে বন্দুকে পুরে গুলি মারতে হতো। এবার এই যে শুয়োর আর গরুর মাংস দিয়ে বা গরুর চর্বি দিয়ে তৈরি হতো, মুসলিম ধর্মের মানুষদের কাছে শুয়োর মানে একেবারেই আমরা বলতে পারি ব্যান। তারা যদি শুয়োর ছুঁয়েও যায়, তাদের ধর্ম মত অনুযায়ী তারা আবার শুদ্ধ হয়ে আসে। আর বাংলায় আমাদের হিন্দুদের তো আমরা তো গরুকে ভগবান হিসেবে মানি। সেক্ষেত্রে গরু আর শুয়োরের ব্যবহার ভারতীয় এবং মুসলিমদের প্রতি, বা মুসলিম যেসব সৈনিকরা ছিল তারা কি করলো, বিদ্রোহের আগুন তাদের ভিতর জ্বলে উঠলো। তারা বলল আমরা মানবো না, অনেক হয়েছে, এত দিন ধরে অত্যাচার সহ্য করে আসছি, এখন আমাদের ধর্ম ভঙ্গ করছে, যা নয় তাই করছে, আমরা আর মেনে নেব না। এবার এই যে গরু আর শুয়োরের চর্বি দিয়ে তৈরি হচ্ছে, এটাকে কি করে জানলো?
আমরা এক বীর বা এক বীর সৈনিকের নাম শুনেছি, যিনি ব্যারাকপুরে ছিলেন। ব্যারাকপুর ছাউনির 34 নেটিভ ইনফেন্টারি সৈনিক ছিলেন। বেশ তাগড়াই ছিলেন, বেশ হৃষ্টপুষ্ট সুন্দর চেহারা। তিনি একদিন কাজ করতে করতে যেখানে ওই কার্তুজগুলো তৈরি হচ্ছে সেই ডিপার্টমেন্টে চলে গেছিলেন। সেখানে তিনি গিয়ে দেখলেন প্রচুর রক্ত। একটু ভালো করে উকিঝুঁকি মারায় তিনি দেখতে পেলেন প্রচুর গরু আর শুয়োর মরে পড়ে রয়েছে। এবার তিনি দেখলেন এইরকম খাপে কিছু একটা ওই মানে গরু আর শুয়োরের চর্বিগুলোকে একসাথে মিশিয়ে গলিয়ে কিছু একটা এরকম টাইপের তৈরি করা হচ্ছে। তিনি হঠাৎ করে তার বন্দুকের যে গুলির থলেটা তুলে দেখলেন, এ বাবা, দুটো তো সেম দেখতে। তখন তিনি তো অবাক হয়ে গেলেন এবং ভয় পেয়ে গেলেন, এ বাবা, আমি তো মঙ্গল পাণ্ডে। পাণ্ডে মানে তিনি তার ধর্মের ভালো একটা পদে রয়েছেন, পণ্ডিত মানুষ, তাকে সবাই মানে। তাহলে তার ধর্মভ্রষ্ট হয়েছে, তিনি অনেকবার দাঁত দিয়ে কেটে গুলি ভরেছে। এই বিষয়টা দেখা মাত্রই তিনি কি করেন, তার ছাউনিতে ব্যারাকপুরে আসেন। আসার পর তিনি সবাইকে বিষয়টা জানায়। এবার তখন তার যে সমস্ত ব্যাটালিয়ন ক্যাপ্টেনরা ছিলেন তারা বলছেন, নাও গুলি করো মঙ্গল পাণ্ডে। মঙ্গল পাণ্ডে বলছে, না আমি গুলি করব না। বলছে, কেন গুলি করবে না? বলছে, এর মধ্যে তো গরু আর শুয়োরের চর্বি মেশানো রয়েছে। বলছে, না না, গরু আর শুয়োরের চর্বি মেশানো নেই, এটা তো একটা বাজে কথা। বলছে, আমি নিজের চোখে দেখেছি। এইবার যেই এই কথা বলেছে, ব্যাস তখন তো ক্যাপ্টেনের চক্ষু চড়ক গাছ। ক্যাপ্টেন কি করে, যা দেখেছো দেখেছো জোর করতে শুরু করে মঙ্গল পাণ্ডেকে, যে না, তোমরা কি করো, তুমি আর্মি হয়ে এসেছো, তুমি সিপাহী হয়ে এসেছো, তোমাকে কাজ করতে হবে, করো। অতিরিক্ত জড়াজড়ি করায় মঙ্গল পাণ্ডের মাথা খারাপ হয়ে যায়। বলে, তোমরা আমার ধর্ম নষ্ট করেছো, আমার বেঁচে থাকা মরে যাওয়া এক। এখন সমাজে কেউ আমাকে ছোবে না, সবাই আমাকে অচ্ছুত করে দেখবে। সেই সমাজে মানুষ এই সমস্ত জিনিসগুলো খুব মেনে চলতো। তারপরে তিনি কি করলেন, রাগের চোটে, দাঁড়া, ধর্ম নষ্ট করেছিস তো, বন্দুক বার করলো, দাঁত দিয়ে কেটে গুলি ভরলো, ঢায় ঢায় 2 ক্যাপ্টেনকে মেরে ফেললো, ব্যাস। এই খবর শোনা মাত্র ব্যারাকপুর ছাউনিতে একদম নীরবতা ছেয়ে গেল। আর ব্রিটিশ কি ছাড়বে, মঙ্গল পাণ্ডেকে ধরলো। 8ই এপ্রিল 1857 সবার সামনে মঙ্গল পাণ্ডেকে ফাঁসি দিয়ে দিল। ভাবলো ভারতীয় সিপাহীরা ভয় পেয়ে যাবে, কিন্তু হলো তার উল্টোটা। মানুষ তো দেখছিল এতদিন ধরে আমরা এত অত্যাচার সহ্য করেছি, এখনো যদি প্রতিবাদ না করি তাহলে অনেক দূর জলটা গড়িয়ে যাবে। তাই ভারতীয় সৈনিকরা শুরু করলো বিদ্রোহ। আমরা দেখলাম ব্যারাকপুরের পর মিরাট, উত্তরপ্রদেশের 24শে এপ্রিল, ডেটটা লিখে রাখো, প্রচুর প্রশ্ন দেয়, একটু পরে প্রশ্ন করাচ্ছি। 24শে এপ্রিল 1857 মিরাটে কিছু সিপাহীরা ছিল, ঠিক আছে, প্রায় ধরে নাও 99টা মতো এরকম সিপাহী ছিল, যারা বলল, আমরা আর ধরবো না এই বন্দুক আর এই গুলি। ব্যাস, তাদের উপরও অত্যাচার শুরু হলো। কি করলো, ওই 99 জনের মধ্যে 45 জনকে সারা জীবন কারাগারে থাকার শাস্তি দিয়ে দিল। ব্যাস, যেই শাস্তিটা দিল, ওই সিপাহীদের মধ্যে একজন সিপাহী ছিল কদম সিং। তিনি বললেন, চলো আমরা সবাই মিলে ওই 85 জনকে ছাড়িয়ে নিয়ে আসবো, আর যেসব ক্যাপ্টেনরা রয়েছে, যারা ইংরেজরা রয়েছে, সবাইকে হত্যা করব। সবাই গুলি বার করলো, বন্দুক বার করলো, নিয়ে সবাইকে করে মেরে দিল। মেরে দিয়ে ওই 85 জনকে ওই জায়গা থেকে ছাড়িয়ে নিয়ে এলো। এরপরে তারা বলল, 10ই মে 1857 আমরা বিদ্রোহ ঘোষণা করলাম, পুরো দেশের সিপাহীরা বিদ্রোহ করবে। তবে এখানে একটা কথা বলি, এই 10 তারিখের হওয়ার কথাটা ছিল না, ছিল 30শে মে। কিন্তু এদের আর তর সইল না, এরা 10 তারিখেই কি করলো, বিদ্রোহ করে দিল। এবার ব্যাপারটি কি, আমাদের কাছে না আছে বন্দুক, না আছে পরিকল্পনা, না আছে কিছু,
শুরু করে দিলাম, বিদ্রোহ হয়ে গেল। একটা বিদ্রোহ সফল হওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকে, সবাইকে একত্রিত করা, এই ডিপার্টমেন্টের দায়িত্ব নেবে, ওই ডিপার্টমেন্টের দায়িত্ব নেবে, একটা রণপরিকল্পনা থাকা দরকার। যেমন চাকরির ছেলে মেয়েদের কাছে, ধরো তুমি পরীক্ষা দিতে গেছো, কিছুই জানো না, তাহলে তুমি কি ফেল তো করবেই। ঠিক সেরকম তুমি যদি ভাবো পরীক্ষা দিতে যাবে, তুমি তোমার প্রিভিয়াস ইয়ার দেখে গেলে, কোন টপিক থেকে প্রশ্ন আসে দেখে গেলে, কাট অফ কত যায় দেখে গেলে, কোন জোনে পরীক্ষা দিলে খুব সহজে পাশ করবে সেটা জেনে গেলে, সব দিক আট ঘাট বেঁধে যে টপিক থেকে বারবার প্রশ্ন এসেছে সব জল করে গেলে, তুমি বলো তুমি পাশ করবে? আর কিছুই জানে না সে পাশ করবে? অবভিয়াসলি যে এত রণকৌশল করে গেছে সেই পাশ করবে। ঠিক সিমিলারলি এই যুদ্ধটাও তাই হয়েছে। তারা কি করলো, কোনো রকম কল্পনা বা পরিকল্পনা না করেই নেমে গেল যুদ্ধে, 30 তারিখের থেকে 10 তারিখ এগিয়ে নিয়ে গেল। তা এটাই হলো বোকামো, এই জন্যই এই বিদ্রোহটা ফেল হয়েছিল। তো যাই হোক, তোমরা যাতে এরকম ভাবে ফেল না হও তাই জন্যই প্রত্যেককে সাজেস্ট করব, যেরকম গল্পের ছলে বোঝাচ্ছি এরকম ভাবেই হিস্ট্রি, জিওগ্রাফি ম্যাপ সহকারে, জিকে স্ট্যাটিক দিয়ে কোর্সের মধ্যে ডিটেলস পুঙ্খানুপুঙ্খ বুঝিয়ে দিই। তোমরা যারা যারা গ্রুপ ডির চাকরি পেতে চাইছো, এমটিএস এর চাকরি পেতে চাইছো, পুলিশের চাকরি পেতে চাইছো, কেউ এই সুযোগ হাতছাড়া করো না। সবাই ইওর স্টাডির যে ব্যাচগুলো রয়েছে সেখানে যুক্ত হতে পারো, স্ক্রিনের নাম্বারে কল করতে পারো। এরপরে কি করলো? এরপরে এই যে পরিকল্পনা না থাকার কারণে ওরা 10 তারিখেই ঘোষণা করলো বিদ্রোহের। ওরা কি করলো? ওরা চলে আসতে শুরু করলো মিরাটের দিকে। তার আগে আরো একটা কথা বলি, এই যে ভারতীয় যেসব সিপাহী ছিল তাদের না আরো একটু রাগের কারণ ছিল। কি? সামাজিক, রাজনৈতিক, ধার্মিক কারণ তো ছিলই, তার সাথে সাথে যারা ভারতীয় সিপাহী ছিল তাদের সাথে ব্রিটিশরা খুব বাজে ব্যবহার করত। তারা ভালো কাজ করলেও প্রমোশন পাবে না, সব প্রমোশন ওই ব্রিটিশরাই পাবে। ভাই সেটা কেন? সব সময় এই বিষয়গুলো ভারতীয়রা মেনে নিতে পারছিল না। ভারতীয়রা কি করলো, আমরা যদি একটু ভালো করে দেখি সবার মাধ্যমে তো ওই ব্যাপারটা ছড়িয়ে দিতে হবে, তাই ভারতীয়রা কি করলো, পদ্ম ফুল আর রুটি এর মাধ্যমে সমস্ত সিপাহীদের কাছে এই বিষয়টা ছড়িয়ে দিল। তাহলে আমাদের যদি বলে কোনো চিহ্ন, যে চিহ্নের সাহায্যে এই বিদ্রোহটা সবার মধ্যে ছড়িয়েছিল সেটা হচ্ছে পদ্ম ফুল আর রুটি। কত সালে ছড়িয়েছিল বা কবে বিদ্রোহ ঘোষণা হয়েছিল পরীক্ষায় প্রশ্ন দিলে বলবো 10th মে 1857। আশা করছি বোঝা গেল। এই জায়গাগুলো থেকে প্রচুর 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 প্রশ্ন আসে। এরপরে আমরা দেখব ব্রিটিশরা কি করছে, সব খবরাখবর ব্রিটিশদের কাছে আস্তে আস্তে আসতে শুরু করছে। ব্রিটিশ তো দেখে দেখে হাসছে, মনে মনে ভাবছে বাহ এদের ডানা আবার গজিয়েছে, ডানা ছাড়বো আমরা। কারণ কি, সংগঠন তো এক নেই, এক এক জায়গায় এক এক রকম হচ্ছে। এরা কি করলো, মিরাটে কালীপন্টর নামে একটা জায়গা থেকে বিদ্রোহ শুরু করলো। তারা বলল চলো দিল্লি চলো, এবার কাউকে না কাউকে তো লিডার বানাতে হবে। কি করলো, বাহাদুর শাহ জাফর তাকে কি করলো, বিদ্রোহের লিডার দাঁড় করালো, বলল আমরা একে দেশের রাজা মানি, এ আমাদের লিডার। এবার এই বাহাদুর শাহ জাফর কি করলেন, দেশের যত রাজা ছিল সবাইকে পত্র পাঠালেন এবং সবাই নিজেরা নিজেরা রেডি হয়ে গেলেন ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। কিন্তু শুধু এইটুকু হলে চলবে না, একটা পুরো প্ল্যান পরিকল্পনা থাকা দরকার। ওই কটা ব্রিটিশ, ওদেরকে তাড়াতে ভারতীয় এত মানুষ, তাদের কি কোনো রকম অসুবিধা হবে? এক ফু দিলেই উড়ে যাবে। কিন্তু ওই পরিকল্পনাটাই ছিল না, যার ফলে কি করলো আমরা দেখলাম, এই যে বাহাদুর শাহ জাফর তাকে কি করা হলো, গ্রেপ্তার করে নেওয়া হলো। এবং তার সাথে সাথে আমরা দেখব মিরাটে কদম সিং, দিল্লিতে বাহাদুর শাহ, আম্বালাতে রাও দুলারাম, মথুরায় দেবী সিং, কানপুরে তাতিয়া টোপি, নানা সাহেব। এবার প্রচুর জায়গা আমি স্থানের নাম বলবো, সেই জায়গায় এই সমস্ত মানুষেরা নেতৃত্ব দিয়েছিল এবং বিদ্রোহটাকে জেতার চেষ্টা করেছিল। কিন্তু আমরা দুঃখের বিষয় দেখব যে একদম
অন্তিম সময় এসে মানে 1859 দিকে এসে বা 1800, এই টাইমটা লিখে রাখো, 1859 এই টাইমিংয়ে আস্তে আস্তে কি করে ব্রিটিশরা আমাদেরকে পুরোপুরি দমন করে ফেলে এবং আমরা এই বিদ্রোহে টোটালি হেরে যাই। হেরে যাওয়ার পর কি হয়? হেরে যাওয়ার পর এই বিদ্রোহ দমন হয়ে যায়। তারপরেই মানুষ প্রতিবাদ করতে সত্যিই শিখেছিল। তারপরে আস্তে 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 বিদ্রোহের চিঙ্গারি এবং আমরা দেখলাম অনেক বিদ্রোহ এরপরে হয়েছে এবং ফাইনালি 1947-এ অনেক কষ্টের পর আমরা স্বাধীনতা পেয়েছি এবং আমরা মুক্ত বাতাসে আমাদের নিজের দেশে স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারছি। তো এই সমস্ত মানুষদের কথা ভুললে চলবে না। চলো এখান থেকে কি কি প্রশ্ন আসে একটু এক ঝলকে আমরা সব করে নিই। দেখো, ডাব্লিউবিপি কনস্টেবল, লেডি কনস্টেবলে দেখো, আর ডাব্লিউবিসিএস প্রিলিতে এসেছে কি প্রশ্ন? কে কানপুরের সিপাহী বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিল? অপশন দেখতে পাচ্ছ। কানপুরে একটু আগে কানপুরের কথা বললাম, নানা সাহেবের কথা বলেছি, তাতিয়া টোপির কথা বলছিলাম, দেখাচ্ছিলাম এরাই কিন্তু নানা সাহেব হবে উত্তর, যারা সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল কোথায়? কানপুরে। চলো পরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন বলছে তাতিয়া টোপি ড্যাশ সালে ভারতীয় বিদ্রোহে অংশগ্রহণকারী নেতাদের মধ্যে একজন ছিল। কি বলেছে? তাতিয়া টোপি। কোন বিদ্রোহ? 1857 মহাবিদ্রোহ। অপশন দেখেই উত্তর আমরা করতে পারবো। চলো পরের প্রশ্ন, 1857 সালের বিদ্রোহ অবশেষে ব্রিটিশদের দ্বারা দমন করা হয়েছিল ড্যাশ সালে। আমি একটু আগেই আলোচনা করেছি, আশা করছি সবাই নিচে কমেন্ট সেকশনে উত্তর করতে পারছো। প্রশ্নটা আরআরবি এনটিপিসি 2021 এসেছে। আগের প্রশ্নটাও কিন্তু এনটিপিসি করেছিল। আচ্ছা উত্তর কত? 1859, একটু আগেই আলোচনা করেছি। চলো এরপরে আমরা দেখব 1857 সালের বিদ্রোহের আকস্মিক কারণটা কি ছিল। আকস্মিক বলতে এর আগে তো অনেক কারণ ঘটেছে, বললাম না আগুন জ্বলছিলই, ওর মধ্যে জাস্ট একটু ঘি পড়েছে, তো ওটাকে আকস্মিক বলছে। অপশনগুলো পড়ে উত্তর করো। আরআরবি এনটিপিসিতে দিয়েছে প্রশ্নটা 2021-এ। উত্তর কি? চর্বিযুক্ত কার্তুজ, যেটা শুয়োর এবং গরুর চর্বি দিয়ে তৈরি ছিল। চলো পরের প্রশ্ন আমরা দেখব কি প্রশ্ন রয়েছে। 1857 সালের বিদ্রোহে কোন পদাতিক ব্যাটালিয়ন তার সমস্ত সাদা অফিসারদের হত্যার সাথে জড়িত ছিল? অপশন রয়েছে, উত্তর করো। আরআরবি এনটিপিসিতে আসা প্রশ্ন, এছাড়া ডাব্লিউবিসিএস পুলিশের এসআই এর পরীক্ষাতেও কিন্তু বহুবার এসেছে। আমরা জানি, আমি 41তম নেটিভ ইনফেন্টারির কথা বলেছি, মঙ্গল পাণ্ডের কথা বলেছি, ব্যারাকপুর ছাউনিতে যার দায়িত্ব ছিল তিনি এই কাজটা করেছিলেন। তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, আরআরবি গ্রুপ ডিতে এসেছে কি বলছে? ড্যাশ একটি বিরাট আন্দোলন হয়েছিল যা ব্রিটিশ সাম্রাজ্যের ভিতকে নাড়িয়ে দিয়েছিল। এটি প্রথম স্বাধীনতা যুদ্ধ এটাকে বলা হয়। কি হবে উত্তর? আমরা জানি, বলার কোনো কথা নেই, 1857 যে বিদ্রোহ সেটাকেই বলবো। আচ্ছা এখানে না তোমাদেরকে আরো একটা জিনিস আমি বলতে ভুলে গেছি। আমরা প্রথম সিপাহী বিদ্রোহ হিসেবে 1857 বিদ্রোহকে মানি, কিন্তু অনেক পরীক্ষা যদি আমরা দেখি, তোমাদেরকে ভর্তি খাওয়ানোর জন্য অনেক পরীক্ষায় এরকম অপশন দিয়ে দেয়। তবে বলছি শোনো, প্রথম সিপাহী বিদ্রোহ যেটা হয়েছিল সেটা হচ্ছে তামিলনাড়ুর বেল্লোরে। কততে হয়েছে? 1806 হয়েছিল। কেন হয়েছিল জানো? তারা পাগড়ি পরতো, ঠিক আছে, তিলক কাটতো। পাগড়ি পরা, তিলক কাটা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। বন্ধ করে কি বলে? লেদারের টুপি পরতে। এবার লেদারের টুপির মধ্যেও কিন্তু গরু আর শুয়োরের দিয়েই লেদারের টুপিটা তৈরি হতো সেই সময়। তো সেই কারণে কিন্তু প্রথম সিপাহীরা বিদ্রোহ কোথায় করেছিল? তামিলনাড়ুর বেল্লোরে। যদি বলে প্রথম সৈনিক বিদ্রোহ কোথায় হয়েছিল, তাহলে উত্তর হবে এটাই। আশা করছি প্রত্যেকে বুঝতে পারলে। তো এই ছিল পুরো সিপাহী বিদ্রোহের বিষয়। মেন ঘটনা কি ছিল, ভারতীয়দের ক্ষোভের কারণগুলো কি ছিল, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, ধার্মিক সব কারণ বলেছি। তারপরে মূলত কোন কারণের ভিত্তিতেই, মানে কিভাবে ঘিটা পড়লো, কিভাবে ওই বন্দুকের কাহিনী নিয়ে পুরো সিপাহী বিদ্রোহটা হলো এবং এখান থেকে কি কি প্রশ্ন আসে সব তোমাদেরকে বললাম। আশা করছি প্রত্যেকে বুঝেছো। এবং এর থেকেও যদি
আরো ডিটেলসে জানতে হয় তাহলে অবশ্যই কিন্তু কোর্সের ক্লাসে যুক্ত হতে হবে। সেখানে প্রচুর প্রশ্ন, প্রচুর আরো বেশি ডেপথ নলেজ থাকবে। তো চলো আজকের ভিডিও এখানেই থাকছে। ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। এই ভিডিওটা যারা রেলের এক্সাম, এমটিএস এর এক্সাম দিচ্ছ তাদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। তো আজকের ভিডিও এখানেই থাকছে, পরের দিন দেখা হবে অন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।